হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রিপন, আদিত্যমারি লালমনিরহাট থেকে। আমি বুদ্ধ ধর্মের একজন মডারেটর। তো আজকে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আব্বাস নামে। তার বাড়ি হচ্ছে রংপুরের পীরগঞ্জ এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, ঘটনাটা পীরগঞ্জের এক প্রান্তিক কৃষক রহমত চাচার। বছর দশেক আগের কথা। সেটা 2015 সালের সম্ভবত ঘটনাটা হবে। এই দিকের একটি ঘটনা। তো রহমত চাচা ছিলেন খুব একজন কৃষক। তিনি খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং প্রতিদিন তিনি তার হচ্ছে বাসায় খাওয়া দাওয়া শেষ করে, সকালের খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিন লাঙ্গল তার গরু দিয়ে তার গরু চোরা এবং লাঙ্গল নিয়ে তিনি তার মাঠে যান। তার মাঠে জমিতে যেতেন এবং রহমত চাচা তার প্রতিনিয়ত তার জমিতে চাষবাস করেন। তো সে সময় কৃষি প্রধান যেহেতু আমাদের দেশ, তো জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে ক্ষেত খেতি করা। তো রহমত চাচার জমিটা ছিল গ্রাম থেকে বেশ দূরে। বিশেষ করে তার বাড়ির থেকে জমিটা মোটামুটি একটু দূরে ছিল, মানে নদীর কাছাকাছি, এক নির্জন এলাকায়। তো সেই জমিতে যাওয়ার পথটা ছিল বড়ই অদ্ভুত। সরু মেঠো পথের একদিকে একদিকে ছিল একটা কবরস্থান, আর তার ঠিক উল্টো দিকেই ছিল হিন্দুদের একটা প্রাচীন শ্মশান ঘাট, যেখানে মাঝে মাঝেই আহ, এখানে আর কি মানুষ পোড়ানো হতো। হিন্দু ধর্মাবলীরা মানুষ পুড়তো। তো গ্রামবাসী দিনের বেলাতে এই পথে যেতে ভয় পেত। এরকম একটা হন্টেড রাস্তা, বিশেষ করে যেহেতু একপাশে কবরস্থান এবং অন্য পাশে শ্মশান এবং দূর দূরান্ত বাসা মানে বাড়ি নেই। মানে সেই রাস্তাটা দুই পাশে এরকম হন্টেড জায়গায় এবং আশেপাশে বাড়িতে নেই, যার কারণে আসলে মানুষ এই রাস্তা দিয়ে একা যেতে মোটামুটি ভয় পায়। তো রহমত চাচার একদম আইল ঘেঁষে বিশাল এক পুরনো বট গাছ, মানে রহমত চাচার যে জমিটা আছে সেই জমিটা থেকে একটু দূরে আইল ঘেঁষে একটা বিশাল পুরনো বট গাছ আছে। তো দুপুরবেলা যখন তিনি খুবই ক্লান্ত হন, তখন রহমত চাচা সেই বট গাছের নিচে যে ছায়া বা বিশ্রাম নেন। তো একদিন চৈত্র মাসে দুপুরে চাচার নাঙ্গল নামিয়ে বট গাছের নিচে গামছা পেতে বসেছেন। তো হঠাৎ ওনার নাকে খুব কড়া একটা সুগন্ধ এলো, ঠিক যেন বুনো বকুল আর কামিনী ফুলের মিশ্রণে যেরকম একটা গন্ধ। গন্ধটা খুব সুন্দর। তিনি গন্ধটা পেলেন এবং অবাক হলেন। তো চাচা অবাক হয়ে উপরের দিকে তাকান যে কোথা থেকে আসতেছে। তো যখনই তিনি উপরে সেই বট গাছের উপরের দিকে তাকান, তখন ওনার হাত পা যেন জমে গেল। উনি দেখলেন বটগাছের একটা মোটা ডালে শুয়ে আছে এক পরমা সুন্দরী তরুণী। তার গায়ের রং ধবধবে সাদা, পরনে অদ্ভুত এক কারুকাজ করা পোশাক, কারুকাজ করা এক ধরনের শাড়ি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়েটার চুল। সেই কুচকুচে কালো চুল ডাল থেকে ঝুলে একদম মাটি স্পর্শ করছে, এরকম মনে হচ্ছে। তো মেয়েটা রহমত চাচার দিকে তাকিয়ে কোনো কথা বলছে না, শুধু খুব রহস্যময় ভাবে মুচকি মুচকি হাসতেছে। তো রহমত চাচা প্রথমে ভাবলেন কোনো জিনের আসর বা ভুল দেখছেন। উনি চোখ কষলে আবার তাকালেন, সেখানে মেয়েটা সেখানে আছে। তিনি বেশ অবাক হলেন। তো চাচা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, মা তুমি কে, কার বাড়ির মেয়ে, এই নির্জন বটগাছে কি করো? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু সেই একই রকম ভাবে স্থির হাসতে লাগলো, মুচকি মুচকি। তো ওনার মনে হলো মেয়েটার চোখের মণিগুলো যেন নীল রঙের। তো তিনি এটা পাত্তা দিলেন না, হয়তো ভাবলেন যে মেয়েটা তার সাথে শয়তানি করতেছে। তো তিনি এড়িয়ে গেলেন এবং পরের কয়েকদিনই একই ঘটনা ঘটলো। চাচা যখন সেই বটগাছের নিচে যান এবং বিশ্রাম নেন, তখনই তিনি ওই ফুলের গন্ধ অনুভব করেন এবং যখনই তিনি উপরে তাকান তখনই তিনি দেখেন যে মেয়েটা শুয়ে আছে। তো রহমত চাচা সেই মেয়েটি কোনো ক্ষতি করেনি,
শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কিন্তু এই রহস্যময় নীরবতা রহমত চাচাকে দিন দিন অস্থির করে তুলল। উনার কেন যেন মনে হতে লাগলো এই মেয়েটা উনার উপর কোনো এক মায়াজল বিছিয়ে দিচ্ছে। তো উনি রাতে ঘুমাতে পারতেন না, সারাক্ষণ ওই হাসি মাখা মুখটা ওনার চোখের সামনে ভাসতো। তো একদিন রহমত চাচা জেদ ধরলেন এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। উনি ভাবলেন মেয়েটা হয়তো এই দীর্ঘ চুলের জোরেই গাছে ঝুলে থাকে বা শুয়ে থাকে। তো উনি সাথে করে একদিন একটা কাছে নিয়ে গেলেন। সেদিন দুপুরে যখন দেখলেন যে মেয়েটা একইভাবে তার দিকে তাকিয়ে হাসতেছে সেই গাছে বড় একটা মোটা ডালে শুয়ে শুয়ে, তখন চাচা রাগের মাথায় বললেন যে এতদিন সে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলেছিল, কিন্তু আজকে সে খুব মেজাজ গরম করে কথা বললো যে তুই কথা বলবি না কেন, তোর চুল খুব বাহার তাই না? তো এই বলে রহমত চাচা কাছে নিয়ে মেয়েটার সেই ঝুলন্ত চুলে কোপ দিলেন। রাসেল ভাই বিশ্বাস করেন, মানে চুলগুলো তিনি কাটতে পারলেন না, অথচ কাশি দিয়ে এত চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই যেন চুল কাটতে পারলেন না। মনে হচ্ছিল যে লোহা দিয়ে তৈরি করা এই চুলগুলো। তো উনি কোনো ইস্পাতের বা কাটার চেষ্টা করছেন এরকম মনে হচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। তো হঠাৎ মেয়েটা সেই মিষ্টি হাসিটা বদলে এক বীভৎস অট্টহাসিতে রূপ নিল। সেই গাছ থেকে ঝুলে পড়ে রহমত চাচার একদম কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার চুল কাটার সাহস করলি রহমত, আজ থেকে তুই আমার নজরবন্দি। তো সাথে সাথে চারপাশটা অন্ধকার হয়ে গেল। রহমত চাচা দেখলেন সেই সুন্দরী তরুণীর রূপ বদলে যাচ্ছে। তার গায়ের চামড়া কুকড়ে ছাইয়ের মতো হয়ে গেল, আর নখগুলো লম্বায় এক হাত হয়ে গেল। চাচা চিৎকার দিলেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে চিৎকারটা মনে হয় গলা দিয়ে বের হচ্ছে না, এবং তার কিছুক্ষণ পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো যখন তিনি জ্ঞান ফেরেন তখন তিনি দেখেন যে তার বাসার তার বাড়ির বিছানায় তিনি শুয়ে আছেন। তো পরবর্তীতে বাড়ির লোকজন জানায় যে ওনাকে সেই বটগাছের নিচে অজ্ঞান থাকতে দেখে আসলে বাড়ির লোকজন পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু রহমত চাচা আগের মতো আর ছিল না। ওনার শরীরটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। উনি সারা রাত একা একা হাসতেন আর বিছানায় শুয়ে শুয়ে বাতাসের সাথে কথা বলতেন। কবিরাজ আনা হলো, কিন্তু কোনো কাজ হলো না। কবিরাজ অবাক হয়ে দেখলেন রহমত চাচার সারা শরীরে ছোট ছোট চুলের মতো কালো দাগ গজাচ্ছে, যেন ওনার চামড়ায় নিচ দিয়ে চুল বের হচ্ছে। তো মারা যাওয়ার ঠিক আগের রাতে রহমত চাচা হঠাৎ করে সুস্থ মানুষের মতো কথা বললেন, এবং তিনি সেদিনের সমস্ত ঘটনাগুলো বললেন, এবং ওনার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন যে বাপরে, এই বটগাছটা কেটে ফেলিস, ওটা গাছ না, ওটা একটা জেলখানা। আমি প্রতিদিন দেখছি ওই মেয়েটা আমার শিউরের কাছে দাঁড়িয়ে চুল দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরছে। তো এটা হলো সেদিন রাতে তিনি 12 ঘন্টার মতো সুস্থ ছিলেন। এই সুস্থ থাকাতে তিনি সেদিন কি কি করতে হবে কি করতে হবে না সবকিছু বলে দেন, এবং বিশেষ করে তার ছেলেদেরকে ডাক দিয়ে বলেন যে আসলে তিনি হয়তো বেঁচে থাকবে না, তিনি বুঝতে পেরেছিলেন এবং পরামর্শ করেছিলেন। যাই হোক, তো এর পরের দিনে আশ্চর্যজনকভাবে রহমত চাচা মারা যান। আফসোসের বিষয় হলো কি জানেন রাসেল ভাই, দাফন করার সময় দেখা গেল রহমত চাচার গলার চারপাশে কুচকুচে কালো লম্বা চুলের একটা ফাঁস শক্ত করে লাগানো ছিল, যা কোনোভাবে খোলা যাচ্ছিল না। এমনকি ওনার কবরে মাটি দেওয়ার সময়ও নাকি সেই বট গাছ থেকে একটা করুণ হাসির শব্দ শোনা যাচ্ছিল। আজও পীরগঞ্জের ওই মিঠো পথ দিয়ে কেউ রাতের বেলা নাকি একা যেতে সাহস পায় না। মানুষ বলে সেই বট গাছের নিচে আজও দীর্ঘ চুলের সেই তরুণী শুয়ে থাকে আর নতুন কোনো শিকারের জন্য মুচকি মুচকি হাসে। তো রাকিব বলছে রহমত চাচার ওই জমিটা আজও পতিত পড়ে আছে, কেউ সেখানে নাঙল দেওয়ার সাহস করে না, কারণ সেই জমিটা একদম সেই বটগাছের কাছেই। তো নর্মালি এই ঘটনা ঘটার পর সেই বটগাছের নিচে কেউ যেতে সাহস পায় না। বটগাছটা এখনো আছে, রাকিব এটা বলেছে। তো
এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাকে একটি স্টোরি পাঠাচ্ছি। যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই স্টোরিটি দর্শকদের শোনাবেন। এই গল্পটি আমি মূলত শুনেছি আমার দাদার ভাইয়ের মুখ থেকে। তিনিও আমার দাদাই হবে। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক তার মতো করেই বলছি আপনাদের ঘটনাটি। আমি ছোটবেলা থেকেই খুব ডানপিঠে স্বভাবের ছিলাম। জিন এবং অলৌকিক জিনিসের উপর ছোট থেকে আমার অন্যরকম একটা আকর্ষণ ছিল। এছাড়া জেনারেল লাইন এবং মাদ্রাসায় পড়েছি বেশ কিছুদিন। আর যেই ঘটনাটি বলতে যাচ্ছি সেটা ঘটার পর আমি নিজেকে অন্যভাবে পাল্টে ফেলেছিলাম। ঘটনাটি ঘটে 1994 সালে জুন মাসের শেষের দিকে। তখন আমি কলেজে পড়ুয়া ছাত্র। যা মন চাইতো তাই করতাম। অনেক গভীর রাত ছাড়া বাসায় আসতাম না। হুটহাট করে 2-3 দিনের জন্য নিখোঁজ হয়ে যেতাম। এসবের জন্য বাবা মা খুব বকাবকি করতো আমাকে, কিন্তু কে শোনে কার কথা। আমি আমার মতোই থাকতাম। এমনই একদিন আমার বন্ধু কলকাতা থেকে খুব পুরনো একটি বই নিয়ে আসলো। বলা বাহুল্য, বইটি পুকুর খনন করার সময় মাটির নিচে একটি হাড়ির ভেতর থেকে সংগ্রহ করা হয়েছিল। বইটি এতটাই পুরনো ছিল যে খুলে সামনে থেকে কিছুই পড়ার মতো অবস্থা ছিল না। বইটির লেখা ছিল কিছুটা বাংলা এবং কিছুটা সংস্কৃতি ভাষায়। পরে বুঝলাম সেই বইটা আসলে কালো জাদু এবং কুফুরি কালামের ওপর লেখা ছিল। আমি বইটার শেষের দিকে একটা জিনিস লক্ষ্য করলাম। মানুষকে বশীকরণ করার উপায় লেখা ছিল সেখানে। এটা দেখার পর শুরু হয়ে গেল আমার গবেষণা। মূলত আমাদের গবেষণা, আমরা 2 বন্ধু মিলেই গবেষণাটি করতাম। এই কাজটা করার জন্য আমাকে কিছু জিনিস জোগাড় করতে হয়েছিল, যেমন লক্ষ্মী পেঁচার নখ, কালীর মাথার সিঁদুর, 3 রাস্তার মোড়ের মাটি, পুরাতন কবরের কিছু হাড়, ইত্যাদি ইত্যাদি। সব থেকে ভয়ঙ্কর ছিল শ্মশান থেকে আত্মহত্যা করা লাশের চুল আনা। এই একটা জিনিসের জন্য আমার প্রায় 2 বছর অপেক্ষা করতে হয়েছিল। তো একজন আত্মহত্যা করে মারা যায় একদিন। এই আত্মহত্যার 3 দিন পরেই ছিল অমাবস্যা। আমরা রাতের তিথি অনুযায়ী সব ঠিকঠাক করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হই। শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটি নদীর কিনারায়। সেই দিন আমরা মূলত লোহা, রসুন, তেল আর ধারালো চাকু এবং একটি টর্চ লাইট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দিনের বেলায় শ্মশান থেকে বেশ কিছু দূরে মাটির নিচে পুঁতে রেখে আসি। শ্মশানটি ছিল একটা হিন্দু গ্রামের পাশে। ঘন কালো কাশবন 1-2 কিলোমিটার নিয়ে বিস্তৃত। এরপর নদীর পার ঘেঁষে শ্মশানটি। এত জঙ্গল সেখানে যে দিনের বেলায় শিয়াল বেজি ঘুরে বেড়ায়। রাত 9টা-10টার সময় শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমরা। যতই সাহসী হই না কেন, মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি আর আমার বন্ধু শরীরে তেল মেখে শ্মশানে প্রবেশ করি। হিন্দু ধর্মের মানুষদেরকে সাধারণত পুড়িয়ে ফেলা হয়, কিন্তু এই ধর্মের কিছু কট্টর মানুষ আছে যারা মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তিকে হাড় ভেঙে আসনের মতো করে মাটিতে পুঁতে রাখা হয়। আমাদের টার্গেট ছিল সেরকম লাশের উপরে।
আমার বন্ধু সেই গর্ত খুঁড়ে লাশের মাথার চুল কাটবে এবং আমি বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকব, কারণ কোনো বিপদে পড়লে যেন সাহায্য করতে পারি, এটাই আমাদের প্ল্যান ছিল। এই কাজটা করতে আমাদের দুইমুখী বিপদের আশঙ্কা ছিল। প্রথমত, লোকজন জেনে গেলে বিপদ, আর দ্বিতীয়ত অলৌকিক বিষয় ঘটে যাওয়ার ভয় তো আছেই। এই দুইমুখী বিপদ নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম। একে তো কালো রাত, অন্যদিকে চোখের সামনে নিজের হাত রাখলেও ঘুটঘুটে অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না এমন একটা অবস্থা। হিসেব মতো আমাদের কাজটি করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আমার বন্ধু কোদাল এবং কাঁচি নিয়ে সামনে এগোলো এবং আমি ওর থেকে 15-20 হাত দূরে দাঁড়ালাম। ঠিক মধ্যরাত, একটার মধ্যে বইয়ে লেখা ছিল তিথি অনুযায়ী আমাদেরকে কাজটা করতে হবে। এরকমই লেখা ছিল বইটিতে। আমরা আনুমানিক রাত 11টা থেকে 12টার দিকে শ্মশানে হাজির হয়েছিলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ভারী হয়ে গেছিল আমার, তাই একটু বসার চিন্তা মাথায় আসতেছিল। বসে গেলাম। ঠিক বসেও শান্তি নেই মশার কামড়ে। আমাদের দুইজনের মধ্যে সংকেত ছিল, লোহার সাথে লোহার বাড়ি দিয়ে টং টং আওয়াজ 2বার করা। কোনো কথা বলা যাবে না, আগে থেকেই ঠিক করা হয়েছিল। আমি আমার বন্ধুর অবস্থান জানার জন্য লোহায় 2টা বাড়ি দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন আমার সন্দেহ হয় এবং ভয় দেখা দিল। কি ব্যাপার, ওর কোনো সাড়া শব্দ নেই কেন? আমি আস্তে আস্তে লোহায় বাড়ি দিচ্ছি ওর অবস্থান নিশ্চিত করার জন্য। হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে লোহার বাড়িতে আরেকটা শব্দ। আমি তাড়াতাড়ি 15-20 কদম পেছনে যাওয়ার পর শুনলাম শব্দটা পেছনে নয়, আমার ডান দিক থেকে আসছে। এভাবে আমি পাগলের মতো ডানে বামে পেছনে শব্দের উৎস কোথা থেকে আসছে খুঁজতে থাকলাম, কিন্তু শব্দের উৎস খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মাথার ওপর কেমন শব্দ মনে হলো, কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম শব্দটা আমার বন্ধুর নয়। এতক্ষণ যতগুলি শব্দ হয়েছে সবগুলোই ছিল অন্য কারো করা। আমি আমার অবস্থান দেখে নিলাম, বুঝতে পারলাম যে আমি আমার যেখানে থাকার কথা সেই নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। এদিকে আমার বন্ধু কিন্তু কোনো রকম শব্দ শোনে নাই। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। লক্ষ্য করলাম আকাশের অবস্থান ভালো নয়। ঘন কালো মেঘ আকাশ ছেড়েছে এবং একটু পর পর হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে শব্দগুলো বাজছে। আমি পাগলের মতো আমার বন্ধুকে খুঁজতে লাগলাম। হঠাৎ বাম পাশে মাটিতে কোদাল চালানোর শব্দ পেলাম। বুকের মধ্যে কিছুটা সাহস ফিরে পেলাম শব্দটা শুনে। শব্দটার উদ্দেশ্য করে আমি হাঁটতে শুরু করলাম। অবশেষে আমার বন্ধুটা দেখা মিলল। এর মধ্যেই হালকা বাতাস আর ঝিমঝিম বৃষ্টি পড়তে শুরু করেছে। বাতাসের সাথে হওয়া বিদ্যুতের হালকা আলোয় আমি ওকে দেখতে পেলাম। মাটি কাটতে কাটতে কোমর অবধি খুঁড়ে ফেলেছে সে। হঠাৎ বাতাসের চাপ বাড়তে শুরু করলো এবং তুমুল বেগে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির কারণে আমার বন্ধু যে গর্তটি খুঁড়ছিল সেই গর্ততে পানি ঢুকে যায়। পানি মোটামুটি তার কোমর পর্যন্ত উঠে গিয়েছিল। আমি তাড়াতাড়ি কাজটি করার জন্য লোহায় লোহায় বাড়ি দিতে থাকলাম। আমার বন্ধু কোনো প্রতিক্রিয়া করলো না। হঠাৎ এক অদ্ভুত শব্দ আমার কানে ভেসে এলো। মাটিতে পড়ে গেলে যেমন শব্দ হয় সেই সাথে ধস্তাধস্তির শব্দও আমার কানে এলো। আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে আমার সাথে। আমি যত দোয়া দরুদ জানি সব কিছু পড়তে শুরু করলাম। এরপর আমার সেই বন্ধুটির দিকে দৌড়ে গেলাম। বিদ্যুতের হালকা আলোতে আমি দেখতে পেলাম আমার বন্ধু সেই পানির গর্তের ভেতরে থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে উঠতে পারছে না। কে যেন বারবার গর্তের মধ্যে
ওকে টেনে নিয়ে যাচ্ছে। ওর শরীর মুখে কাদা লেগে একাকী হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি পাথর হয়ে গেছি, নড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল আমার শরীরে কোনো শক্তি নেই, মুখ দিয়ে আওয়াজও করার কোনো শক্তি পাচ্ছিলাম না। এদিকে আমার বন্ধুও ওই গর্তে ধস্তাধস্তির শব্দ শুনতে পাচ্ছিল পরিষ্কারভাবে। ওই সময় আমি এক কাজ করলাম, আমি লাফ দিয়ে আমার বন্ধুর মাথা উপরে টেনে আনলাম। ওর মাথা পানি থেকে বাইরে নিয়ে এসে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। ওর মুখের ওপর থেকে কাদা পরিষ্কার করার সময় হাতে চুল এসে লাগলো। আমি চুলটা টান দিয়ে ফেলে দিলাম। চুলটা ফেলে দিতেই ওকে একটানে গর্ত থেকে বের করে আনা গেল। এরপর আমরা দুজনে অন্ধকারে ছুটতে থাকলাম। হাত ধরে কতক্ষণ দুজনে যে দৌড়েছি ওই দিন, এটা বলতে পারবো না। হঠাৎ দুজনে হুড়মুড় করে কোথায় যেন পড়ে গেলাম, বুঝতে পারলাম না। শুধু এতটুকুই মনে আছে যে কোনো পুকুর বা নদীর ঘাটে পড়েছিলাম। সেখান থেকে উঠে একটা গাছের নিচে শুয়ে পড়ি। আমরা দাঁড়ানোর মতো শরীরে আর কোনো শক্তি ছিল না। এভাবেই 10-15 মিনিট পর একটু স্বাভাবিক লাগলে আমার বন্ধুর দিকে পাশ ফিরিয়ে তাকিয়ে দেখি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমি তার চোখে মুখে পানি দিয়েও তার অজ্ঞান ফিরাতে পারলাম না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ঘাসের কচি ডগা দিয়ে ওর কানে খোঁচা দিতেই চোখে মুখে একটা আতঙ্ক নিয়েও ও উঠে বসলো। তারপর সকালের দিকে আমরা চেঁচায় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে কারোর সাথে কোনো কথা বলিনি। গোসল করে শুয়ে পড়ি। প্রচণ্ড জ্বর নিয়ে প্রায় 15-16 দিন জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম বিছানায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার পূর্ববর্তী ঘটনাটা প্রকাশ করেছিলেন, যার কারণে অনুপ্রাণিত হয়ে আমি আজকে আবার একটি নতুন ঘটনা আপনাকে পাঠাচ্ছি। আমি আজকের যে ঘটনাটা কালেক্ট করেছি সেটা আমার বন্ধু শ্যামলের কাছ থেকে। শ্যামল তার মায়ের কাছ থেকে ঘটনাটা শুনেছিল। আর এমনিতেও ঘটনাটা এতটাই পরিচিত যে শ্যামলের মায়ের গ্রামে এই ঘটনাটা সবাই জানে। আর শ্যামলের মায়ের বোনের সাথে ঘটনাটা ঘটেছিল বলে শ্যামল তার মায়ের কাছ থেকে বিস্তারিত ঘটনাটা জানতে পেরেছিল। এটা অনেক আগের ঘটনা, 1990 সালের ঘটনা। শ্যামলের মায়ের বোনের নাম ছিল মায়া। তো ওই সময় আপনি যদি 90 দশকের কথা চিন্তা করেন, তখনকার মেয়েরা একটু লাজুক স্বভাবের ছিল। তখন তেমন সবাই ঘর থেকে তেমন বের হতো না। কিন্তু শ্যামলের খালা মায়া, উনি একটু অন্যরকম ছিলেন। তখন একটু চঞ্চল প্রকৃতির ছিলেন, যার কারণে তিনি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। নিচে খেলে আপনার মোটামুটি অনেক চঞ্চল প্রকৃতির থাকার কারণে তিনি দিনের বেলা তো ঘুরতেনই, এবং রাতের বেলা যদি জ্যোৎস্নার আলো থাকতো তাহলে তিনি তাদের পাশে একটি তাদের বাড়ির পাশে একটি নদী ছিল। এই নদীর ধারে তিনি ঘুরে বেড়াতেন, ঘাসের উপর বসে থাকতেন। এটা তার অনেক ভালো লাগার একটা বিষয় ছিল। তার বাড়ির পাশে যে নদীটি ছিল সেটার একটু অবস্থানটা আমি ক্লিয়ার করি। মায়াদের বাসার থেকে এই কয়েক গজ দূরেই নদীটি ছিল। এটা এটা বিশাল বড় নদী ছিল। এটার কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে মায়া তখন জানতো না। তো নদীর কিনারায় মায়াদের বাসার থেকে
মোটামুটি কাছে ছিল এবং তার কিছু দূরে একটি বটগাছ ছিল। এই বটগাছটা অনেক পুরনো বটগাছ ছিল। এই বটগাছ নিয়ে মানুষের বিভিন্ন ধরনের কৌতূহল ছিল। সেখানে কেউ রাতের বেলা যেতে সাহস করতো না। আপনার দিনের বেলাও সেখানে যেতে অনেকে ভয় পেত। একদিন রাতে, জ্যোৎস্নার রাতে আপনার আহ, দিনের মতো আলো ছিল, যার কারণে মায়ার একটা স্বভাব ছিল, সে রাতেও যদি চাঁদ চাঁদনি রাত থাকে এবং যদি জ্যোৎস্নার আলো থাকে তাহলে সে নদীর পাড়ে ঘুরে বেড়ায়। এটা তার একটা আনন্দ ছিল এবং সেদিন সে নদীর কিনারায় হাঁটতে হাঁটতে সে বটগাছের ধারে যায় এবং বটগাছের নিচে গিয়ে সে বিস্মিত হয়। সে লক্ষ্য করে বটগাছটা অনেক শান্ত। নদীর ধারে বাতাস বইছে কিন্তু বটগাছের নিচে শান্ত। বটগাছের পাতা কোনো নড়াচড়া করতেছে না। বটগাছের এরকম পরিবেশ দেখে মায়া কিছুটা বিচলিত হয় এবং অনেকটা ভয় পায় এবং মায়া ভয় পেয়ে বাড়ি ফিরতে চাইলো, কিন্তু তার পা যেন আটকে গেল। বটগাছের শিকড়ের ফাঁক থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার চোখে আগুনের মতো লাল আলো আর কণ্ঠস্বর ছিল ভয়ঙ্কর। মায়া চিৎকার করতে চাইলো কিন্তু সে কোনো শব্দ তার গলা থেকে বের করতে পারলো না। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে মায়ার ওড়না পেল, আর ওড়না পেলেও মায়াকে কিন্তু তারা কেউ খুঁজে পেল না। তারপর থেকেই যখনই কেউ বটগাছের কাছে যায়, তারা মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। গ্রামের মানুষ একটা বিশ্বাস করা শুরু করে যে মায়া এখন ওই বটগাছের ভূতদের সাথে মিশে গেছে, আর মায়াও একটা ভূত হয়ে গেছে, আর তার আত্মা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে, এরকমই গ্রামের মানুষ দেখতে পায়। মায়া হারিয়ে যাওয়ার পর গ্রামের আতঙ্ক আসলে আরো অনেক বেড়ে যায়, কারণ আহ, এটা এটা তো খুবই অস্বাভাবিক একটা ঘটনা ছিল। মায়া আপনার এক রাতেই সে আপনার নিখোঁজ হয়ে গেল, তার ওড়না নদীর ধারে পাওয়া গেল। আর এমনিতেও এর মধ্যে বটগাছের নিচে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। তো সেদিন রাতে যখন ছায়ামূর্তিটি বটগাছের শিকড় থেকে বেরিয়ে আসলো, মায়া বুঝতে পারলো এটা কোনো সাধারণ ভূত নয়। সেই অদ্ভুত শক্তি মায়াকে জড়িয়ে ধরলো আর তার আত্মা ধীরে ধীরে বটগাছের ভেতরে নিয়ে গেল। মায়ার শরীর নদীর ধারে আপনার পড়ে রইলো, কিন্তু তার আত্মা বন্দী হলো বটগাছের অন্ধকারে। আর মায়ের শরীর যে আপনার বাহিরে যে পড়েছিল এবং এটা আপনার কোনোভাবে সেটা আবার নদীর মধ্যে পড়ে যায় এবং সেটা অটোমেটিক্যালি আপনার মায়ের শরীরটি আপনার কি বলে উধাও হয়ে যায়। তো মায়া যখন গাছের ভেতরে গেল এবং সেখানে সে শত শত আত্মা দেখতে পেল, যারা বহু বছর ধরে এই গাছের সঙ্গে বাঁধা ছিল। তারা সবাই চিৎকার করছে এবং সবাই মুক্তি চাইছে, কিন্তু মায়া একটু আলাদা ছিল। তার ভিতরে ভয় আর ক্রোধ যেন মিশে একাকার হয়ে গেছে। সে অদ্ভুত শক্তি তৈরি করলো এবং সেই শক্তি তাকে অন্য ভূতদের থেকেও একটু ভয়ঙ্কর করে তুললো। তো কয়েকদিন পর থেকেই গ্রামের মানুষ নদীর ধারে গেলে মায়ের ছায়া দেখতে পেত। মায়া শুধু কান্না করতো না, মাঝে মাঝে সে হাসতো, একটা ভয়ঙ্কর হাসি যা শুনে মানুষের শরীর কাঁপতে শুরু করে। তো রাতের বেলা যারা নদীর ধারে যেত তারা দেখতো মায়া তাদের সামনে দাঁড়িয়ে আছে। কেউ কাছে গেলে হঠাৎ অদৃশ্য হয়ে যেত, আবার দূরে গিয়ে দেখা দিত। অনেকেই বলতো মায়া এখন আর মানুষ নয়, সে বটগাছের রক্ষক, একজন ভূত হয়ে গেছে। সে কাউকে নদীর ধারে আসতে দেয় না। গ্রামের মানুষ রাতে নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল। গাছ মাছ ধরা, গাছ আপনার কাঠ কাটা, সব কাজ থেমে গেল। যারা সাহস করে গিয়েছিল আর তারা কখনো ফিরে আসেনি। লোকেরা বলতো মায়া তাদের আত্মাকে গাছের ভেতরে টেনে নিয়েছে। শিশুরা রাতে যদি কান্না করতো, আপনার বয়স্করা বলতো যে চুপ করো, নাহলে মায়া এসে নিয়ে যাবে। ধীরে ধীরে পুরো গ্রামটা একটা ভূতের আতঙ্কে আপনার সবাই আতঙ্কেই একটু দিন কাটাতে লাগলো। বট গাছের চারপাশে যেন একটা নিষিদ্ধ এলাকা তৈরি হলো।
মায়ার ভূতগ্রস্ত রূপ আপনার গ্রামটাকে এতটাই ভয়ঙ্কর করে তুলেছিল যে মানুষরা দিনের বেলাও আপনার নদীর ধারে যেতে সাহস করতো না। কিন্তু গ্রামের প্রবীণরা বিশ্বাস করতো যে আপনার যে আত্মা একসময় মানুষ ছিল তাকে হয়তো মুক্তি দেওয়া সম্ভব। যার কারণে গ্রামের পুরোহিত আর কয়েকজন সাহসী যুবক মিলে এক রাতে বটগাছের নিচে পুজো শুরু করলো। তারা মন্ত্র পড়লো, আপনার ধূপ জ্বালালো আর নদীর জলে পবিত্র প্রদীপ ভাসালো। বিশ্বাস ছিল আলো আর মন্ত্রের শক্তি আপনার মায়ের আত্মাকে শান্ত করে তুলবে। কিন্তু মায়া তখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। আপনার যখন তারা পূজা করতেছিল পুরোহিত এবং সাহসী যুবকদের সাথে নিয়ে, তো হঠাৎ করে মনে করেন ঝড়ের বাতাস বইতে শুরু করলো, নদীর জল উত্তাল হয়ে উঠলো। মায়ার ছায়া গাছের শিকড় থেকে যেন বেরিয়ে এসে আপনার এই যেখানে পূজা করছিল তার চারপাশে ঘোরা শুরু করলো। তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহসী যুবকেরাও ভয়ে কেঁপে উঠলো। গ্রামের লোকেরা বুঝতে পারলো মায়াকে আসলে ধ্বংস করা সহজ নয়, কারণ সে শুধু ভূত নয়, বটগাছের সঙ্গে বাঁধা এক শক্তিশালী আত্মা। গাছটিকে কেটে ফেলতে গেলে পুরো গ্রাম অভিশপ্ত হয়ে যাবে বলে গ্রামের মানুষরা বিশ্বাস করতে শুরু করলো। তবে পুরোহিত বললেন মায়াকে ধ্বংস নয়, বরং মুক্তি দিতে হবে। তাই তারা চেষ্টা করলো মায়ার আত্মাকে তার পুরনো জীবনের স্মৃতি মনে করে দিতে। মায়ার মা নদীর ধারে এসে কাঁদতে লাগলো, তার শৈশবের গান গাইলেন। আশ্চর্যজনকভাবে মায়ের মা যখন গানটি গাইলেন, মায়ের ছায়া তখন কিছুক্ষণের জন্য আর কি শান্ত হলো। তার চোখে লাল আলো নিভে গেল এবং অশ্রুতে তা ভরে গেল। আমার বন্ধু শ্যামল সে তার মায়ের কাছে এটাও শুনেছে যে সেই রাতে মায়ার আত্মা ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গিয়েছিল। কেউ বলে সে মুক্তি পেয়েছিল, আবার কেউ বলে সে নদীর গভীরে বন্দী হয়ে গেছে। দেখেন, এত কিছু হলো। এরপর মায়ের আত্মা শান্ত করার জন্য গ্রামের মানুষ নানা চেষ্টা করছিল। কেউ পূজা করছিল, কেউ নদীতে দুধ ঢেলে বলছিল যে মায়া তুমি আমাদের মেয়ে, তুমি ফিরে এসো। কিন্তু মায়া তখন সাধারণ আত্মা ছিল না, সে বটগাছের সঙ্গে মিশে গিয়েছিল আর গাছের শক্তি তাকে আরো অনেক ভয়ঙ্কর করে তুলেছিল। গ্রামের প্রবীণরা বলতো যে মায়াকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো তার অসমাপ্ত ইচ্ছা পূরণ করা। তো মায়ার জীবদ্দশায় সে নদীর ধারে বসে গান গাইতে পছন্দ করত। তো তাই গ্রামের মানুষ এক রাতে আপনার নদীর ধারে মায়ার প্রিয় গান গাইলো। আশ্চর্যজনকভাবে সেই রাতে মায়ার ছায়া শান্তভাবে দাঁড়িয়েছিল আর তার চোখে আপনার ওই আগুনের বদলে আবার অশ্রু ঝলমল করছিল। তো ওই যে আপনার এর আগে আপনার ওই মায়ার মা যখন গান গাইছিল, মায়া যেভাবে শান্ত হয়েছিল, আপনার আবার যখন গ্রামের মানুষেরা মায়ার সেই চিরচেনা তার পছন্দের গানটি গেল, মায়ার আবার সেই রকমই সে আপনার শান্ত হলো এবং তার চোখের যে আগুনের একটা ক্রোধ ছিল সেটা বদলে অশ্রু আর কি ঝলমল করলো। তো সব কিছু মিলে এর আগেও অনেকেই ভেবেছিল যে বটগাছ কেটে ফেললে মায়ের আত্মা ধ্বংস হবে, কিন্তু আপনার পুরোহিত সতর্ক করলো যে গাছটা কাটা মানে শত শত আত্মাকে মুক্তি না দিয়ে আরও আপনার রাগান্বিত করা হবে। তাই তারা গাছ কাটলো না, বরং তারা চেষ্টা করলো মায়াকে মানুষের রূপে ফিরিয়ে আনার। একজন সাধু আপনার হঠাৎ একদিন এই গ্রামে আসলেন এবং তিনি বললেন যে আত্মা ধ্বংস হয় না, তাকে শান্ত করতে হয়। তিনি মায়ের হাত ধরে বটগাছের নিচে বসালেন। মায়ের মা কাঁদতে কাঁদতে বললেন যে মায়া তুমি ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করেছি। তখন হঠাৎ আপনার বাতাস থেমে গেল, নদীর জল শান্ত হলো। মায়ার ছায়া ধীরে ধীরে মায়ের সামনে এসে দাঁড়ালো। তার চোখ আর আগুন ছিল না, বরং এক অদ্ভুত শান্তি। তো আপনার এটাও বলা আছে যে বলা হয় যে সেই রাতে মায়ার আত্মা মুক্তি পেল এবং আর ভয়ঙ্কর ভূত রইল না, বরং গ্রামের রক্ষক আত্মায় পরিণত হলো। তো মানুষ বিশ্বাস করে মায়া এখনো নদীর ধারে আছে, কিন্তু সে কাউকে ক্ষতি করে না, বরং যারা বিপদে পড়ে তাদেরকে সে সাহায্য করে। এমনও আছে যে আপনার নদীর ধারে যদি কোনো বাচ্চা ডুবে যায়, মায়া অলৌকিকভাবে সেই বাচ্চাকে আপনার তার হাত বাচ্চাকে সে বাঁচিয়ে আপনার নদীর কিনারায় তুলে দেয়।
তো রাসেল ভাই, আজকে আমার এই ঘটনাটি ছিল, আশা করি সবার ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার পরবর্তীতে একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা কিছুটা লোমহর্ষক এবং ভয়ানক ঘটনা। এটা একদম বাস্তব জীবনের একটি ঘটনা এবং আমি সেটাই শেয়ার করব। আমি রাকিব আল হাসান, যারা আমাকে চিনেন না তারা হয়তো নতুন করে পরিচয় দিচ্ছি। রাসেল ভাই, আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা তিতমারি থানা থেকে বলছি এবং আমি পড়াশোনা করছি অনার্স থার্ড ইয়ারে ঢাকায় এবং এবার ফাজিলও পড়াশোনা করতেছি তামিল মিল্লাত থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমার এক বন্ধু ছিল, ওর নাম রায়হান। ওর বাসা হচ্ছে নোয়াখালীতে। ও মানে ছুটিতে বাড়িতে চলে যাবে। ও আসলে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। আমি বাস স্ট্যান্ডের নাম উল্লেখ করলাম না, এটা অনেকেই চিনবে বা ওই জায়গাটা হয়তো বা একটা খুবই দোষারোপ হয়ে যাবে ব্যাপারটা। তো সেখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং থাকার পর তিনি হঠাৎ দেখতে পেল যে একটা মেয়ে জীর্ণ শীর্ণ ভাবে আসছে। ও গ্রামের মেয়েটা বোঝা যাচ্ছে। সে আসলে কি করে সেটা তো সে তখন পর্যন্ত জানে না, তবে ওর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে ও মোটামুটি মানে অতটাও শিক্ষিত না, এরকম মনে হয়েছে। তো রাসেল ভাই, উনি দেখতেছেন যে আমার যে ফ্রেন্ডটা, ওই দেখতেছে যে ও আর ওই মেয়েটাই শুধুমাত্র সেখানে বাস স্টপ, ওখানে দাঁড়িয়ে স্টপেজে দাঁড়িয়ে আছে। বাস এখানে থামবে এবং তারা উঠবে। তো রাসেল ভাই, কিছুক্ষণ যাওয়ার পর মেয়ে তো ওর সঙ্গে কথা বলে নাই, ওরা দুজন আলাদা আলাদা এইভাবে দাঁড়িয়ে আছে। তো ওদের পরিচয় হয়নি। তো বাস চলে আসার পর দুজনেই গিয়ে দেখে যে তারা দুজনের সিট একদম একসাথে পড়ে গেছে। তারপর ওরা দুজন এক সিটে বাসে করে রওনা হলো গ্রামের দিকে। তারপর আস্তে আস্তে দুজনের মধ্যে কথাবার্তা হয়। কথা হওয়ার পর এক পর্যায়ে গিয়ে দেখে যে তাদের যে গ্রাম, সেই গ্রামের শুরুতে এর বাসা, ওর বাসাটা হচ্ছে শেষে। তবে ওদের বাস তো দাঁড়াবে, ওদের গ্রামের একটা জায়গা আছে, ওটাকে বলে যে থানা বলা হয়। হ্যাঁ, উপজেলার বলা হয়। উপজেলার মধ্যে ওখানে একটা স্টপেজ আছে, সেখানে দাঁড়ায়। তো সে করছে কি রাসেল ভাই, তো বলছে যে আমাদেরকে তো একই স্টপেজে নামতে হবে, তাহলে তো ভালোই হলো। তো মেয়েটা এবং ছেলেটা ইতিমধ্যে জানা গেছে যে মেয়েটা আসলে গার্মেন্টসে চাকরি করে এবং ছেলেটা তো পড়াশোনা করে, আমার বন্ধু ছিল। তো দুজনেই একসঙ্গে নামার পর যখন অনেক রাত হয়ে গেছে, তো গভীর প্রায় রাত প্রায় 4টার দিকে ওরা নেমে যায় গাড়ি থেকে। নামার পর রাসেল ভাই, যে ঘটনাটা ঘটে তাদের সঙ্গে, ওনারা নামার সঙ্গে সঙ্গেই দেখে যে একটা এক গাড়ি পুলিশ নিয়ে গাড়ি নিয়ে চলে আসছে। পুলিশ আসছে, আসার পর গাড়ি তো ওদেরকে নেমে রেখে চলে গেল। পুলিশ এসে না জিজ্ঞাসাবাদ করা শুরু করলো যে আপনারা এখানে কেন? তা বললো যে আমরা তো ঢাকার থেকে আসলাম। টিকিট দেখালো, হ্যাঁ আমি ঢাকার থেকে আসছি, সবকিছু বললো। তখন ওরা বলতেছে এত রাতে তুমি তো ছেলে মানুষ যাইতে পারবা? এটা নিয়ে মেয়েটা তো যাইতে পারবে না, মেয়েটাকে আমার সঙ্গে দিয়ে দাও, আমরা গিয়ে পৌঁছাই দেব, এটা বলতেছে। এখন ওখানে তো প্রশাসনের মানুষ, আমার বন্ধু তেমন কিছু বলতে তো পারতেছে না। হ্যাঁ, যদি বলে যে না না, আমি আগে দিয়ে আসবো, তখন বলবে যে এই আগবাইয়ে তুই নিয়ে যেতে চাস কেন, কি ঘটনা তোদের মাঝে, নানান তো কোশ্চেন থাকে। তো ও একটু ছেলেটা একটু বোকা শোকা, তো ও আমার বন্ধুটা ও পরে কি করলো যে হ্যাঁ সম্মতি দিল যে হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি নিয়ে যান, তাহলে ওকে আগায় দিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তবে গাড়ির যে ভিতরের আরেকজন পুলিশ ছিল, মনে হচ্ছিল যে মোষগুলো অনেক বড় বড় ছিল। তো ওনার রাসেল ভাই কথাবার্তা সুবিধাজনক না, উনি কেন জানি একটা মিসকে হাসি দিচ্ছে। হ্যাঁ, এরকম একটি পরিস্থিতি। তো তারপরে ওই ছেলে ভাবলো যে ঠিক আছে, যদি এরকম, ওনারা তো আইন প্রশাসনের মানুষ, মানুষের বন্ধু, ওনারা তো সমস্যা করবে না। ওই ছেলে
ওখান থেকে পরে লিভ নিয়ে ও হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ও একটা রিক্সা পায়, ও তো চলে যায়। আর মেয়েটা তাদের ভ্যান গাড়িতে চলে যায়। তো যাওয়ার পর প্রায় ও যখন বাড়িতে থাকে 4-5 দিন পর হঠাৎ রাসেল ভাই শুনতে পায় যে ওই মেয়েটা নিখোঁজ। ওর পরিবার মানে জানে যে ও আসার কথা, মানে ও দেখতে পায় আর কি, টিভি নিউজ টিউজ হয়ে গেছে এগুলা, মানে ও পরে জানে যে আসলে ওই মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। ওকে স্টপেজে নামানো হয়েছে। নামানোর পর মানে ড্রাইভার বলছে যে হ্যাঁ স্টপে নামাই দেওয়া হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে ছেলে কে ছিল বলতে হয়েছে ওই ছেলে তো ওখানে শুধুমাত্র ইয়া ছিল, যে বলছে যে স্টপেজে নামা হয়েছে। ওই মেয়ে আহ, তারপর কোথায় গেছে জানে না। একসঙ্গে দুই মেয়ে ছেলে একসঙ্গে একই সিটে আসছে। তো এখন ও তো মারাত্মক টেনশনে পড়ে গেল যে এরকম একটি ঘটনা, মেয়েটাকে তো আমি একা ছাড়লাম, এখন মেয়েটা তো নাই, টোটালি মিসিং একটা মানে হয়ে গেছে। তো ও মোটামুটি আন্দাজ করে ফেলছে হয়তোবা তারা কোনো ঘটনা তার সঙ্গে ঘটিয়ে ফেলছে। ফেলার পর হয়তোবা তাকে হয়তোবা কোনো স্টেপ নিছে, নেওয়ার পর তাকে হয়তো সে দুনিয়াতে নেই, এরকমও কোনো ঘটনা ঘটতে পারে। তো রাসেল ভাই তারপর ওকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি কি চেনো? ও তো এখন ওর তো জীবন বাঁচাতে হবে রাসেল ভাই, তাই না? তো এখন ও কোনোভাবে মানে বলে ফেলছে যে আমি না, আমি তো ওনার সাথে কথা বলি নাই, আমি আমার মতো করেই আমি চলে আসছি, উনি ওনার মতো করে আসছে। আমি নামার পরে জাস্ট এতটুকু দেখছি, একটা মানে পুলিশ ভ্যান নিয়ে আসছে, মানে ওদের গাড়ি নিয়ে আসছে, বললো যে তুমি যাইতে পারো, আমি এনাকে আগায় দিয়ে আসবো বলে ওনারা ওনার ভ্যানে নিছেন। এবং খুব খারাপ অবস্থা বলতে ওই ভ্যানের মধ্যে যে লোকটি তার সঙ্গে কথা বলছিল ওর নামটা দেখছিল, ওই নামটা উনি জানায় দেয় অমুক ইয়ানি ছিল। তো রাসেল ভাই তারপর এই ঘটনা হওয়ার পর ওনার নামটা নিয়ে যখন থানায় যায়, যাওয়ার পর বলছে এই পুলিশ নিয়ে আসছে। দুর্ভাগ্যবশত কোন কারণে ওই লোকটি তার পরিবার সহ যে থানায় থাকতো, উনি ডিউটির কথা ছিল, যে বাইরে ডিউটি ছিল, উনি সেই তারপর থেকে উনিও নিখোঁজ। এবং ওনার যে পরিবার নিয়ে থাকতো সেখানে, সে পরিবারও মানে বাড়িতে নেই। মানে একটা অদ্ভুত একটা অবস্থান হয়ে গেছে তাদের। ও তো মারাত্মক টেনশন। এখন পুলিশ থেকে কেস হয়ে গেছে, ব্যাপারটা ফাইল হয়ে গেছে, এখন ওরা আইনানুগ ভাবে চলতে থাকছে। তো রাসেল ভাই শেষ পর্যন্ত দেখা যায় যে ওই মেয়েটা এখন কোথায় আছে, এবং ওই পুলিশটাও বা কোথায় আছে, এবং বাকিরা কোথায় আছে। তারপর পুরো থানা তল্লাশি করা হলো, কে ছিল ওই ইয়ার মধ্যে, ওখানে কেউ কোনোভাবে শিখা যাচ্ছে না। উনি শুধুমাত্র একটা পুলিশের নাম জানতো, আর সেই পুলিশই সেখানে নিখোঁজ। এবং যখন বলা হলো যে আপনারা কারা কারা টহলে ছিলেন এই এই লাইনে, তো ওনারা টহলে দেখা গেল যে কোনো 3 গাড়ি দেয়, 3 গাড়ির প্রত্যেকটা পুলিশকে চার্জ করে দেয়। সবাই তো না বলতেছে যে আমরা তো তুলি নাই, এখন ওখানে ধরবে কাকে? আর ছেলেটা যার পরিচয় দিছে সেও নিখোঁজ অবস্থায় আছে, তাকে পাবে কোথায়? তারপর রাসেল ভাই ওই ছেলে নিজেও অনুসন্ধান চেষ্টা করে, কিন্তু পুলিশি কেস, একটু ওরা গরিব মানুষ হওয়ার কারণে তাকে আর মনে করেন এরকম তার ফ্যামিলি থেকে ওই রকম একটা ইয়া পাচ্ছে না। ওরা যতই জোর দেয়, যেহেতু এখানে পুলিশ নিজে ইনক্লুডেড, হ্যাঁ, এজন্য ওনারা না ওভাবে কেসটা হ্যান্ডেল করতেছে না। বা ওনার একটা যে বলছে যে দেখেন আপনার মেয়ে কোথায় গেছে, নাই যে কোন ছেলে নিয়ে ভেগে গেছে, মানে এইরকম টাইপের কথাবার্তা বলতেছে তারা, যে এটা মানে কোনো সমাধান দিচ্ছে না। তো তারপর দুর্ভাগ্যবশত মানে এরকম করে চলতে চলতে ওই ছেলেকে অনেক জিজ্ঞাসাবাদ করে বা এভাবে করতে করতে ও তো ঢাকায় চলে আসে আমার বন্ধু। আসার পর কিছুদিন পর হঠাৎ করে দেখতে পায় যে আমরা যে মানে যে জায়গায় থাকি ওই জায়গার একটা ফ্রেন্ড, মানে ওর সঙ্গে ওই ব্যক্তিটাকে মানে দুজনে মিলে একটু ঘুরতে যায়। যাওয়ার সময় উনি দেখেন যে গলির পাশে চা খাচ্ছেন ঠিক ওই পুলিশটাই, যে পুলিশ এরকম ঘটনা করেছেন। ও তো ওখানে চিৎকার করে ওকে ধরে ফেলছে, ধরে বলছে যে তুমি ওই মেয়ে কোথায় রাখছো, ওই মেয়ে কোথায়? এই কথা বলার পর রাসেল ভাই ও তো সম্পূর্ণ রকমের শক খেয়ে যায়।
হ্যাঁ, ও এ ভাই এ মেয়ে পাচারকারী, একদম চিল্লা ফাল্লা করতেছে, মানুষ আসছে, থানা পুলিশ একদম ইনস্ট্যান্ট এইরকম ঘটনা ঘটার পর সবকিছু মানে তাকে মানে আটকিয়ে রাখছে। রাখার পর তিনি বলছেন যে মানে ওই পুলিশকে পরে জিজ্ঞাসাবাদ করা হয়, করা হওয়ার পর পুলিশ বলছিলেন যে উনি নাকি ওই মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, যাওয়ার সময় এক পর্যায়ে গিয়ে গ্রামের একটা মাঝখানে একটা জায়গায় গিয়ে ওই মেয়েটা মানে সহকারে মানে ওরা আসলে মানে ভুল কিছু করেছিল, মেয়েটার সাথে খারাপ কিছু করছে, করার পর তারা ওখানকার একটা মানে নির্জন একটু জায়গায় গিয়ে বনের ভিতরে ওই মেয়েটাকে একদম জিন্দা লাশ কবর দিয়ে দেয়। হ্যাঁ, মানে ওনাকে করার পর একদম পুরো পুরো মেরে ফেলে, মেরে ফেলার পর উনি বাইরে প্রচার করবে এগুলো, এই জন্য তাকে জিন্দা অবস্থায় পুঁতে ফেলে, ফেলার পর তিনি এরকম করে ঘুরতেছে আর পরিবারে যেন ওগুলো না জানে সেজন্য পরিবার সহকারে চাকরি ছেড়ে সে গোপনভাবে এরকম ঢাকার মধ্যে বা এরকম করে তিনি রয়েছেন। এইটা যখন শোনার পর তার তো অবস্থা খারাপ, ফ্যামিলিতে খুবই খারাপভাবে একটা মানে বাজে একটা প্রভাব পড়ে গেল। তারপর ওই পুলিশকে তো অ্যারেস্ট করলো, করার পর ওনার কিন্তু পরে মানে হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, এবং ওই ভ্যানে যতজন মানুষ ছিল সবাইকেই এরকম একটা অবস্থান করে ফেলছে, মানে ফাঁসির মানে ঘটনা ঘটিয়ে ফেলছে। মানে অনেককে যারা যারা আসলে এই খুনের মধ্যে সরাসরি জড়িত সেটা বের করে তাদেরকে ফাঁসির আদার কাদের, আর বাকিদের যাবজ্জীবন হয়ে গেছে। তো তারপর এখন ফ্যামিলিটা ওইভাবে আছে। রাসেল ভাই, ঘটনা যদিও ভয়ানক না হলেও ঘটনা খুবই রহস্যময় ছিল, এই জন্য আমি শেয়ার করে দিলাম। আল্লাহ হাফেজ।